আসসালামু আলাইকুম। কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি রাশিয়া ইউক্রেনের সিগন্যাল চ্যাট কেলেঙ্কারিতে প্রতিরক্ষা মন্ত্রীর অপসারণ দাবি যুক্তরাষ্ট্রে। গাজায় হামাসের বিরুদ্ধে বিরল বিক্ষোভ ফিলিস্তিনিদের। চীনা রণতরী লক্ষ্য করে ব্যাপক আধুনিকায়ন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেটের। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য চীন রাশিয়ার মধ্যে দূরত্ব তৈরি করা। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। হামাসের বিরুদ্ধে মঙ্গলবার ব্যাপক ভিত্তিক বিক্ষোভ করেছে গাজার ফিলিস্তিনিরা। ইসরায়েল সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে এই ঘটনাকে বিরল হিসেবে আখ্যায়িত করেছে। সাদা পতাকা নিয়ে বিক্ষোভে অংশ নেয় অনেক ফিলিস্তিনি। 2023 সালে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর গাজায় হামাসের বিরুদ্ধে এই ধরনের বিক্ষোভের ঘটনা এটাই প্রথম। বিক্ষোভে অংশ নেওয়া ফিলিস্তিনিরা হামাস মুক্ত গাজার স্লোগান দেয়। তারা গাজা থেকে হামাসকে চলে যাবার আহ্বান জানায়। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন ফিলিস্তিনি গণমাধ্যমকে বলেছেন, হামাস বাড়াবাড়ি করছে। যুদ্ধবিরতির শর্ত মানার ক্ষেত্রে তারা নানা ধরনের টালবাহানা করেছে ইসরায়েলের সাথে। তারা নানা অজুহাতে বারবার ইসরায়েলকে আক্রমণের সুযোগ করে দিচ্ছে গাজায়। গাজার সব মানুষকে মেরে হামাস কি অর্জন করতে চায় আমরা জানি না। গাজায় যদি মানুষই না থাকতে পারে তাহলে হামাস কাদের জন্য যুদ্ধ করছে? তাদের আর উচিত নয় ইসরায়েলের বিরুদ্ধে এমন কিছু করা যাতে ইসরায়েল গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার সুযোগ পায়। কিন্তু হামাস বারবার সেটাই করে দিচ্ছে ইসরায়েলকে। আমরা আর যুদ্ধ চাই না। হামাসের উচিত আমাদের দুরবস্থা অনুধাবন করা। হামাস আমাদের রক্ত নিয়ে খেলছে। ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে তারা রাজনীতি করছে। এভাবে আর চলতে পারে না। কয়েকজন ফিলিস্তিনি বলেন, তাদের কারণে ইসরায়েল গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এখন ইসরায়েল আমেরিকা মিলে আমাদেরকে এখান থেকে সরিয়ে দিতে চায়। এখানে মানুষ বাস করার মতো আর কোনো পরিবেশ নেই। তাহলে কিসের জন্য এই যুদ্ধ? উত্তর গাজার বেইত লাহিয়া সহ বিভিন্ন এলাকায় হামাস বিরোধী বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার ফিলিস্তিনি। কয়েকটি বিক্ষোভ মিছিলে হামাস যোদ্ধারা মাস্ক পরে বন্দুক নিয়ে হামলা করেছে মিছিল ছত্রভঙ্গ করার জন্য। রাশিয়া ইউক্রেন রাজি হয়েছে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি কার্যকরে। বিনিময়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর থেকে তুলে নেবে বেশ কিছু অবরোধ। সৌদি আরবে সোমবার 12 ঘণ্টাব্যাপী যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে আলোচনার পর রাশিয়া রাজি হয় এই যুদ্ধবিরতিতে। যুদ্ধবিরতি অনুযায়ী রাশিয়া এবং ইউক্রেন কৃষ্ণ সাগরে হামলা পরিচালনা করবে না একে অপরের বিরুদ্ধে। ইউক্রেন অনুমতি পাবে এই সাগর পথে তাদের শস্য রপ্তানির। 2023 সাল থেকে ইউক্রেন কৃষ্ণ সাগরের মাধ্যমে কোনো পণ্য আমদানি রপ্তানি করতে পারছে না যুদ্ধের কারণে। যুদ্ধ শুরুর আগে ইউক্রেন ছিল বিশ্বের 5ম গম উৎপাদনকারী দেশ। ইউক্রেনকে বলা হতো ইউরোপের রুটির ঝুড়ি। কিন্তু যুদ্ধ তছনছ করে দিয়েছে দেশটির গম উৎপাদন এবং গম রপ্তানি। অপরদিকে যুদ্ধের আগে রাশিয়া ছিল বিশ্বের 2য় গম উৎপাদনকারী দেশ। বর্তমানে তাদের স্থান নেমে এসেছে 3য় অবস্থানে। কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি স্থায়ী হলে উভয় দেশ লাভবান হবে বিভিন্ন পণ্য রপ্তানির ক্ষেত্রে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র রাশিয়ার যৌথ ঘোষণায় বলা হয়েছে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি বিষয়ে। এর আগে রাশিয়া ইউক্রেন রাজি হয় উভয় দেশে একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না করার বিষয়ে। মঙ্গলবার কৃষ্ণ সাগরেও হামলা বন্ধের ফলে আংশিক কার্যকর হল ইউক্রেন যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে তারা পূর্ণমাত্রায় ইউক্রেন যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবেন। তবে রাশিয়া বলেছে যুদ্ধবিরতি তখন থেকে কার্যকর হবে যখন থেকে পশ্চিমারা তাদের ওপর থেকেও খাদ্য ও সার রপ্তানির বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেবে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি বিষয়ে। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সিগন্যাল চ্যাট ফাঁস হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েছে ইউরোপ। কারণ সিগন্যাল চ্যাটে রয়েছে ইউরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে কঠোর অবস্থানের বিষয়ে কথাবার্তা। সিগন্যাল অ্যাপের আলোচনায় এক পর্যায়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সুয়েজ খাল দিয়ে যুক্তরাষ্ট্র মাত্র 3% বাণিজ্যিক পণ্য আনা নেওয়া করে, আর ইউরোপ করে 40%। তারা তো ফ্রি এসব পণ্য আনা নেওয়া করে থাকে। এ সময় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ বলেন, আমরা যদি সুয়েজ খালকে নিরাপদ করতে পারি তাহলে ইউরোপের কাছ থেকে এর মূল্য আদায় করতে হবে। লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণের ফলে যুক্তরাষ্ট্র গত 1 বছরের বেশি সময় ধরে সেখানে মোতায়েন করেছে বিমানবাহী রণতরী সহ শক্তিশালী অনেক রণতরী এবং
বিপুল সংখ্যক সেনা অনেকবার হামলা চালিয়েছে ইয়েমেনে। যুক্তরাষ্ট্রের রণতরীও বারবার হামলার শিকার হয়েছে ইয়েমেনের। লোহিত সাগর, এডেন উপসাগর, আরব সাগরকে হুথিদের আক্রমণ থেকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ইতোমধ্যে কয়েক বিলিয়ন ডলার খরচ হয়েছে, কিন্তু এর বিনিময়ে আন্তর্জাতিক নৌ চলাচলের ক্ষেত্রে সুবিধা নিচ্ছে ইউরোপ। এ বিষয়টি উঠে এসেছে ভাইস প্রেসিডেন্ট ও নিরাপত্তা উপদেষ্টার গ্রুপ চ্যাটে। সিএনএনের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে ইউরোপের কঠোর সমালোচক। গোপনে ইউরোপের বিরুদ্ধে তাদের অবস্থান যে আরও কঠিন, সেটি প্রকাশ পেল সিগন্যাল চ্যাটের মাধ্যমে। এই ঘটনায় ট্রাম্প প্রশাসন বিষয়ে আরও শঙ্কিত হয়ে পড়েছে ইউরোপের অনেক দেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত 16 মার্চ ইয়েমেনে হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্র। এই হামলা পরিচালনার আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেকে সিগন্যাল নামক একটি অ্যাপে নিজেদের মধ্যে গ্রুপ চ্যাট করেন। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথ ভুল করে এই গ্রুপ চ্যাটে অন্তর্ভুক্ত করেন দি আটলান্টিক ম্যাগাজিনের এডিটর ইন চিফ জেফ্রি গোল্ডবার্গ নামক একজন সাংবাদিককে। ফলে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সামরিক বিষয়ে আলোচনার সবকিছু চলে যায় ওই সাংবাদিকের কাছে। এ নিয়ে বর্তমানে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। ডেমোক্রেটরা পদত্যাগ দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রীর। প্রতিরক্ষা মন্ত্রীকে মুখোমুখি হতে হবে গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের। যুক্তরাষ্ট্র তাদের 50 বছরের পুরনো আলোচিত যুদ্ধবিমান F-16কে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে এই বিমানে যুক্ত করা হবে দীর্ঘ পাল্লার অ্যান্টি-শিপ মিসাইল, যার রয়েছে স্টেলথ বৈশিষ্ট্য। এই মিসাইলের নাম AGM-15-8C লং রেঞ্জ অ্যান্টি-শিপ মিসাইল বা LRASM। এই মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার। চীনা রণতরী উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্র তাদের F-16 বিমানে যুক্ত করতে যাচ্ছে দীর্ঘ পাল্লার অ্যান্টি-শিপ মিসাইল। তাইওয়ান, জাপান সহ বিশ্বের অনেক দেশের কাছে রয়েছে যুক্তরাষ্ট্রের F-15 ফাইটার জেট। এই যুদ্ধবিমানে শক্তিশালী দীর্ঘ পাল্লার মিসাইল যুক্ত করলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীন বিরোধী বিভিন্ন দেশের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে F-16 যুদ্ধবিমান। বিশেষ করে তাইওয়ান, জাপান সহ অনেক দেশ আগ্রহী হবে যুক্তরাষ্ট্র থেকে এই বিমান সংগ্রহে। তাছাড়া তাদের কাছে থাকা F-16 যুদ্ধবিমানকেও আধুনিকায়ন করতে পারবে যুক্তরাষ্ট্র। 1974 সালে প্রথম আকাশে ওড়ে যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেট। এটি একটি মাল্টিরোল এয়ার সুপেরিয়রিটি ফাইটার জেট। এর রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস এবং অ্যান্টি-শিপ মিসাইল ছোড়ার ক্ষমতা। বিগত 4 দশকে বিশ্বে অনেক নতুন যুদ্ধবিমান তৈরি হলেও 4th জেনারেশন F-16 ফাইটার জেট এখনও অনেক আলোচিত একটি যুদ্ধবিমান বিশ্ব সমরাঙ্গনে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ অতি ব্যয়বহুল F-35, F-22 রাপ্টরের তুলনায় এখনও প্রাধান্য দিয়ে থাকে F-16 ফাইটার জেটকে, কারণ F-16 ফাইটার জেটের সক্ষমতা বর্তমানে 5th জেনারেশন অনেক ফাইটার জেটের কাছাকাছি, কিন্তু দাম অতিশয় কম। তাছাড়া সহজ পরিচালনার কারণে পাইলটদের নিকট খুবই জনপ্রিয় এই বিমান। বিশ্বের 30টির অধিক দেশে এখনও সার্ভিসে রয়েছে এই যুদ্ধবিমান। এর গতি শব্দের তুলনায় দ্বিগুণ। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত 4500-এর বেশি তৈরি করেছে এই যুদ্ধবিমান। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য চীন ও রাশিয়ার মধ্যে দূরত্ব তৈরি করা। বাইডেন প্রশাসনের ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের 2 প্রধান শত্রু চীন এবং রাশিয়ার বন্ধুত্ব নতুন উচ্চতায় পৌঁছে। পুতিন এবং শি জিনপিং 2 দেশের মধ্যে নো লিমিট ফ্রেন্ডশিপ ঘোষণা করে ইউক্রেন যুদ্ধের সময়। ইউক্রেন যুদ্ধের কারণে গোটা পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার বিরুদ্ধে ইতিহাসের কঠোরতম অবরোধ অস্ত্র প্রয়োগ করে, তখন এই অস্ত্রকে অনেকটা ভোঁতা করে দেয় চীন। চীন বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি পণ্য আমদানি করে থাকে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার কাছ থেকে চীনের বিপুল পরিমাণ জ্বালানি পণ্য কেনার কারণে ধ্বংসের হাত থেকে রক্ষা পায় রাশিয়ার অর্থনীতি। 2023 সালে 2 দেশের বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় রেকর্ড $240 বিলিয়ন। 2022 সালে এর পরিমাণ ছিল $200 বিলিয়ন। 2021 সালে রাশিয়া ছিল চীনের 5ম জ্বালানি আমদানির উৎস, কিন্তু 2023 সালে রাশিয়া পরিণত হয় চীনের প্রধান জ্বালানি আমদানিকারক দেশে। ওই বছর চীন রাশিয়া থেকে 107 মিলিয়ন টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে রাশিয়া থেকে, যা 2021 সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। একসময় চীন এবং রাশিয়া উভয়ে সমাজতান্ত্রিক দেশ হলেও 2 দেশের মধ্যে ছিল বিভিন্ন বিষয় নিয়ে
তীব্র বিরোধ। কিন্তু পুতিন শি জিনপিং এর টানা দীর্ঘ শাসনামলে উভয় দেশের মধ্যে তৈরি হয় ক্রমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যাপকভাবে বৃদ্ধি পায় সামরিক ও বাণিজ্যিক প্রযুক্তিগত সহযোগিতার সম্পর্ক। যুক্তরাষ্ট্রের দুই শত্রু দেশের গভীর এই বন্ধুত্বে শঙ্কিত হয়ে পড়ে ওয়াশিংটন। আর এজন্য দায়ী মূলত বাইডেন প্রশাসন। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য একদিকে রাশিয়ার সাথে ওয়াশিংটনের সম্পর্ক বৃদ্ধি করা এবং একই সাথে চীন রাশিয়ার মধ্যে দূরত্ব তৈরি করা। এ বিষয়ে প্রকাশিত কয়েকটি খবরে বলা হয়েছে, ট্রাম্প যেমন পুতিনের সাথে নিয়মিত যোগাযোগ করছেন, ঠিক তেমনি একই সময় পুতিনও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন শি জিনপিং এর সাথে। ক্রেমলিনের লক্ষ্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সাথে রাশিয়ার সম্পর্ক উন্নত করলেও তা চীনকে বিসর্জন দিয়ে নয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।